সংস্কারের বিপক্ষের কারোর সঙ্গে জোট করবে না এনসিপি, সাফ জানালেন দলের আহ্বায়ক। কুমিল্লায় জামায়াতের দলীয় কর্মসূচিতে হট্টগোল। ব্যানার টানানো নিয়ে চট্টগ্রামে গভীর রাতে যুবদলের দুই পক্ষের গোলাগুলি ও ব্যাপক সংঘর্ষ, যুবক নিহত। দুই যুগেও সংস্কার হয়নি হেমায়েতপুর আশ্রয় কেন্দ্র, ঘর ছেড়েছেন ২০০ পরিবার, অনিশ্চিত ভবিষ্যৎ। জেলা ঘোষণার দাবিতে এবার ভৈরবে নৌপথ অবরোধ, বৃহস্পতিবার সড়ক রেল নৌপথ অবরোধের ঘোষণা। এবং শিক্ষকের বিতর্কিত মন্তব্যে মধ্যরাতে বিক্ষোভে উত্তাল রাবি, দুঃখ প্রকাশ অধ্যাপকের। দেশজুড়ে সংবাদে সবাইকে আমন্ত্রণ। সাথে আছে আমি নাফিস আব্দুল্লাহ। তো মশলা বদলে ফেলেছি, এবার আপনিও বদলে ফেলুন। একবার প্রাণ গুঁড়া মশলা ব্যবহার করেই দেখুন। যদি সংস্কারের বিপক্ষে কেউ দাঁড়ায় বা ইতিহাসে দায়ভার রয়েছে এমন রাজনৈতিক দলের সঙ্গে এনসিপির জোট হওয়ার সম্ভাবনা নেই বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম। বলেন, একটা নতুন রাজনৈতিক শক্তি এবং নিজেদের স্বাতন্ত্র্য নিয়ে দাঁড়াতে চান তারা। মঙ্গলবার দুপুরে এনসিপির বিভাগীয় প্রার্থীদের সাক্ষাৎকার গ্রহণ শেষে রাজশাহী পর্যটন মোটেল প্রাঙ্গণে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি। এ সময় নির্বাচন ও রাজনৈতিক কার্যক্রম ব্যাহত করতে এনসিপিকে শাপলার প্রতীক দেওয়া হচ্ছে না বলেও মন্তব্য করেন এই এনসিপি নেতা। এই গঠনটা কোন আইনের ভিত্তিতে হলো? 2022 সালের যে আইন, যেটাকে ওই সময়ের সকল রাজনৈতিক বিরোধী, সকল মির্জা ফখরুল ইসলাম সহ সকল বিরোধী রাজনৈতিক দলের নেতারা সেই আইনকে প্রত্যাখ্যান করেছিল, সমালোচনা করেছিল এবং সংস্কার প্রক্রিয়া সেই আইন নিয়ে কথা হয়েছে, নতুনভাবে একটা সিস্টেম তৈরি হয়েছে। ফলে তখন কিন্তু আমরা সেই প্রশ্নগুলো রেখেছি। ইশরাক হোসেনের মেয়র হওয়ার যে মামলা, সেই মামলায় নির্বাচন কমিশন আপিল করেন। নির্বাচন কমিশনের সেই ভূমিকা কিন্তু প্রশ্নবিদ্ধ হয়েছিল। এছাড়া আমরা প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস সহ প্রধান নির্বাচন কমিশনার, তার কাছে আমরা নির্বাচন কমিশনের এই যে ধারাবাহিকভাবে এই নির্বাচন কমিশন গঠিত হওয়ার পর থেকে ধারাবাহিকভাবে তারা যেই ভুলগুলো করছে, সমালোচনার জায়গাগুলো যে রয়েছে, সেইগুলো কিন্তু আমরা বারবার বলেছি। নির্বাচন কমিশন কুমিল্লা উত্তর জেলা জামাতে ইসলামী আয়োজিত এক গণমিছিলে দলীয় নেতাকর্মীদের হাতাহাতি ও হট্টগোলের ঘটনা ঘটেছে। সোমবার ঢাকা চট্টগ্রাম মহাসড়কের চান্দিনা বাস স্টেশন এলাকায় কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে ৫ দফা দাবিতে আয়োজিত গণমিছিলের শেষ পর্যায়ে এই ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্র জানায়, গণমিছিলের শেষ পর্যায়ে জামাতে ইসলামীর চান্দিনা উপজেলার নায়েবে আমির ও কুমিল্লা ৭ আসনের দলের সংসদ সদস্য প্রার্থী মাওলানা মোশাররফ হোসেন বক্তব্য দেওয়ার সময় জামাত শিবিরের কয়েকজন নেতাকর্মী ক্ষিপ্ত হয়ে ওঠেন। এক পর্যায়ে মাওলানা মোশাররফকে আওয়ামী লীগের দোসর বলে তারা হাত থেকে মাইক্রোফোন কেড়ে নেন। এক সময় কয়েকজন নেতাকর্মী বিভিন্ন স্লোগান দিতে থাকেন। তখন মোশাররফ হোসেনের পক্ষ ও অপর পক্ষ মুহূর্তেই পরিস্থিতি উত্তপ্ত করে তোলেন। এই সময় তাদের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করে চান্দিনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বলেন, জামায়াতের দুই পক্ষের মধ্যে হাতাহাতি ঘটলেও তাদের নেতাকর্মীরাই পরিস্থিতি নিয়ন্ত্রণ করেন। পুলিশ সদস্যরা সেখানে উপস্থিত ছিলেন। লক্ষ্মীপুর ২ আসনে ভোটের লড়াইয়ে মুখোমুখি বিএনপি ও জামায়াতের দুই ভূঁইয়া। বিএনপির সাবেক এমপি ও খালেদা জিয়ার উপদেষ্টা আবুল খায়ের ভূঁইয়া আর জামায়াতের প্রার্থী রুহুল আমিন ভূঁইয়া, এই দুই নেতাকে ঘিরেই চলছে নির্বাচনী আলোচনা। বিএনপির ঘাঁটি হিসেবে পরিচিত এই আসনে ১৯৯৬ ও ২০০১ সালে খালেদা জিয়া সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন। পরে তিনি আসন ছেড়ে দিলে জয় পান আবুল খায়ের ভূঁইয়া। এবারও তিনি বিএনপির সম্ভাব্য প্রার্থী বলে জানা গেছে। বর্তমানে খায়ের ভূঁইয়া মাঠে সক্রিয়, বাড়িয়েছেন গণসংযোগ ও সাংগঠনিক তৎপরতা। অন্যদিকে অসুস্থ থাকলেও রুহুল আমিন ভূঁইয়ার পক্ষে কাজ করছে জামায়াতের স্থানীয় নেতৃত্ব। বিএনপিতে আরও কয়েকজন মনোনয়ন প্রত্যাশী রয়েছেন। কেন্দ্রীয় সহ সাংগঠনিক সম্পাদক ভিপি হারুনুর রশিদ ও যুবদলের সাবেক নেতা হারুনুর রশিদ হিরো তাদের মধ্যে অন্যতম। অন্যদিকে ইসলামী আন্দোলন, জাতীয় পার্টি ও এবি পার্টির তেমন তৎপরতা নেই। রাজনৈতিক মাঠ মূলত দুই ভূঁইয়ার দখলেই। জেলা বিএনপির শীর্ষ নেতারা বলছেন, হামলা মামলার মধ্যেও নেতাকর্মীরা ঐক্যবদ্ধ আছেন এবং নির্বাচনের জন্য প্রস্তুত। জামায়াত নেতারা জানাচ্ছেন, তৃণমূল পর্যায়ে দাওয়াতি কাজ ও ভোটার যোগাযোগ জোরদার করা হয়েছে। দীর্ঘদিনের রাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতা আর দলীয় ঐক্যের পরীক্ষায় তাই এবারও আলোচনার কেন্দ্রে লক্ষ্মীপুর ২ আসনের দুই ভূঁইয়া।
চট্টগ্রাম নগরীতে সিটি কর্পোরেশনের মেয়র ডাক্তার শাহাদাত হোসেনের ছবিযুক্ত ব্যানার টানানো নিয়ে দুই গ্রুপের মধ্যে সংঘর্ষে সাজ্জাদ নামে এক যুবক নিহত হয়েছেন। সোমবার দিবাগত গভীর রাতে বাকলিয়া থানাধীন সৈয়দ শাহ রোডের মদিনা আবাসিকের সামনে এ ঘটনা ঘটে। এ সময় দুপক্ষের মধ্যে গোলাগুলি ও ব্যাপক সংঘর্ষ হয় বলে জানিয়েছেন স্থানীয় লোকজন। স্থানীয় সূত্রে জানা যায়, চট্টগ্রাম মহানগর যুবদলের বহিষ্কৃত নেতা এমদাদুল হক বাদশা ও বোরহান উদ্দিনের অনুসারীদের মধ্যে এ সংঘর্ষ হয়। যুবদলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সৈয়দ শাহ রোডে সিটি মেয়র শাহাদাত হোসেনের ছবি সহ একটি ব্যানার টানায় বোরহানের অনুসারীরা। রাতে বাদশার অনুসারীরা সেটি নামিয়ে ফেলতে গেলে লোকজন নিয়ে বোরহান বাধা দেয়। এ সময় তাদের মধ্যে সংঘর্ষ শুরু হয়। এতে নিহত সাজ্জাদ সহ ৮ থেকে ১০ জন গুলিবিদ্ধ হয়। বিষয়টি নিশ্চিত করে বাকলিয়া থানার ওসি ইখতিয়ার উদ্দিন বলেন, বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। পাবনার হেমায়েতপুর আশ্রয় কেন্দ্র, যেখানে ২ যুগ পার হলেও হয়নি কোনো সংস্কার। টিনের চালা উড়ে গেছে, দরজা জানালা খুলে নিয়েছে চোরচামার, আর বসবাসের অনুপযোগী হয়ে পড়েছে শত শত ঘর। ২০০১ সালে আশ্রয় পাওয়া পরিবারগুলোর অনেকেই এখন ঘর ছেড়ে চলে গেছেন অন্যত্র। যারা রয়ে গেছেন তাদের জীবন চলছে নানা দুর্ভোগে। স্থানীয়দের দাবি, দীর্ঘ ২ দশকের অবহেলায় আজ বসবাসের অযোগ্য হয়ে পড়েছে হেমায়েতপুর আশ্রয় কেন্দ্র। বিস্তারিত জাগো ডেস্ক রিপোর্টে। পাবনার হেমায়েতপুর আশ্রয় কেন্দ্রের ২৯০টি ঘর নির্মাণের ২ দশক পেরিয়ে গেলেও এখনো সংস্কারের ব্যবস্থা হয়নি। ফলে ঘরগুলো এমন এক অবস্থায় পৌঁছেছে যেখানে বসবাস করা প্রায় অসম্ভব। উড়ে গেছে টিনের চালা ও বেড়া, চোর ও মাদক সেবীরা খুলে নিয়েছে দরজা জানালা। স্যানিটেশন ব্যবস্থা ও সড়ক ভেঙে যাওয়ায় এখানকার মানুষের জীবন কঠিন হয়ে পড়েছে। স্থানীয়রা জানান, ২০০১ সালে ২৯০ পরিবারকে পাবনা শহরের নিকট হেমায়েতপুরে টিনশেড ঘর দেওয়া হয়েছিল, সঙ্গে ছিল টয়লেট ও টিউবওয়েল। কিন্তু বরাদ্দ বুঝিয়ে দেওয়ার পর দীর্ঘ ২ দশক ধরে কোনো সংস্কার হয়নি। ২৫ বছর বসত করতেছি, প্রথম থেকে শুরু থেকে ঘর দরজা আসলে ভালোই ছিল। এখন মনে করেন ঘর দরজা থাকার মতো অবস্থা নাই। প্রত্যেকটা ঘর দিয়ে পানি পড়ে, ওপরে পলিথিন দিয়েছে সেটাও পচে মচে যায়, পানি পড়ে। রোড ঘাটের অবস্থা মানে বেড়াকে সেই কেঁদম। আমার বেড়াকে রোড হওয়া লাগবে, ভিতরে রোড হওয়া লাগবে, আর ঘর দরজা আমার মূলত কথা রোড আর এই ঘরগুন সাইড দিয়ে লাগবে। আমার থাকার মতো অবস্থা নাই। আমরা স্কুলে যাইতে পারি না, ঘর থেকে নামতে পারি না, হাঁটু পর্যন্ত কাদা, ঠিকভাবে স্কুলে যাইতে পারি না। আশেপাশে ঝোড় ঝাপ সাপ পোকার ভয়ে আমরা ভালোভাবে বেরোতে পারি না। চাল দিয়ে পানি পড়ে, ঘরে থাকতে পারি না। প্রায় প্রতিটি ঘরে একসময় একটি পরিবার থাকলেও এখন অনেক ঘর ফাঁকা। যে পরিবারগুলো রয়েছেন তারা অন্যান্য জায়গা না থাকায় বাধ্য হয়ে বসবাস করছেন। আমরা কোনো সাহায্য পাইনি, আমরা কোনো পাইনি যে আমরা বিধবা মানুষ হয়েছি, আমরা একটা ভাতা পাইনি। সরকারের পক্ষ থেকে অনেকেই আসে, কিন্তু দেখে চলে যায়, কোনো কিছু করে না। যদি না করে আমরা গরিব মানুষ আমরা কোথায় যাই দাঁড়াবো? পানি শুনি পাইনি, খাওয়া দাওয়ার অভাব, ঘরদোর ভাঙা, এই জন্য মানুষ থাকতেছে না, চলে যাচ্ছে। স্থানীয় কর্মকর্তা SM ফুয়াদ জানান, প্রয়োজনীয় সংস্কারের তালিকা উপরের মহলে পাঠানো হয়েছে। ২ দশকের অবহেলা আজ আশ্রয়ণ কেন্দ্রকে বসবাসের অযোগ্য করে তুলেছে। ঘরহারা মানুষদের জীবন এখন ঝুঁকিপূর্ণ আর মানসিক কষ্টে ভরা। নিউজ ডেস্ক, জাগো নিউজ। প্রাণ কফি ক্যান্ডি, কররা কফি, কঠিন স্বাদে, হাইকে বলো বাই। জেলা ঘোষণার দাবিতে ভৈরবে এবার নৌপথ অবরোধ করা হয়েছে। এতে মেঘনা নদীর ঘাটে ১ ঘন্টা নৌ চলাচল বন্ধ ছিল। পরে আগামী বৃহস্পতিবার সড়ক, রেল, নৌপথ অবরোধের ঘোষণা দেন বিক্ষোভকারীরা। মঙ্গলবার সকাল 10:30 থেকে শুরু হয়ে বেলা 11:30 পর্যন্ত ভৈরববাজার লঞ্চঘাট ও কার্গো ঘাটে এ অবরোধ করা হয়। এ সময় অবরোধকারীরা বলেন, সোমবার শান্তিপূর্ণ রেল অবরোধের সময় কর্মসূচির শেষ দিকে হঠাৎ ট্রেন চালক জোরে ট্রেনের হুইসেল বাজানোর কারণে রেল লাইনে অবস্থান থাকা জনতা নিজেদের সেভ করতে কয়েকটি পাথর নিক্ষেপ করে। তবে এই ঘটনার সম্পূর্ণ দায় স্টেশন মাস্টার ও রেলওয়ে থানার ওসির। বিষয়টি নিশ্চিত করে ভৈরব নৌ থানার ওসি মোহাম্মদ রাশেদুজ্জামান জানান, সকালে ভৈরবকে জেলা ঘোষণার দাবিতে নৌপথ অবরোধ কর্মসূচি পালন করা হয়েছে। তারা আগামী বৃহস্পতিবার সড়ক, রেল, নৌপথ একযোগে অবরোধের ঘোষণা দিয়ে আজকের কর্মসূচি শেষ করেন। যদি
ভৈরবকে জেলা হিসেবে ঘোষণা করা না হয় আমরা কোন নেতার ধার ধারবো না। আমরা কি কোন নেতার ধার ধারবো? কোন নেতা আসতো না আসতো এগুলোতে আমাদের কিছু আসা যায় না। আমরা আগামী বৃহস্পতিবার পর্যন্ত সরকারকে সময় দিলাম। আমরা একদিনে বৃহস্পতিবার এট এ টাইম নৌপথ, সড়কপথ, রেলপথ ব্লক করবো ইনশাআল্লাহ। রেল স্টেশনের পাথর নিক্ষেপের মামলায় যদি আমার কোনো ভাইকে অ্যারেস্ট করা হয় তাহলে সারা ভৈরবের মানুষ, ছাত্র জনতা ভৈরবের রাজপথে নেমে আসবে। ভৈরব জেলা বাস্তবায়ন কমিটির উদ্যোগে নৌপথ অবরোধ কর্মসূচি ছিল। এখানে আমরা ভৈরব নৌ পুলিশের পক্ষ থেকে আমরা এখানে তৎপর ছিলাম। জেলা পুলিশের লোকজনও ছিল, উপজেলা প্রশাসনের লোকজন ছিল, জেলা বাস্তবায়ন কমিটির লোকজন। তারা শান্তিপূর্ণভাবে এখানে অবস্থান করে তাদের বক্তব্য দিয়ে পরবর্তী কর্মসূচি ঘোষণা করে তারা চলে যায়। এখানে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের হল সংসদের নারী নেত্রীদের পোশাক নিয়ে বিতর্কিত মন্তব্যের ঘটনায় এবার দুঃখ প্রকাশ করে ফেসবুকে পোস্ট দিয়েছেন বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের অধ্যাপক আব্দুল আল মামুন। মঙ্গলবার বেলা ১১টায় শিক্ষার্থীদের কাছে দুঃখ প্রকাশ করে নিজের ফেসবুকে পোস্ট করেন তিনি। পোস্টে তিনি বলেন, হতাশাগ্রস্ত হয়ে ঝোঁকের বসে এমন কিছু লিখেছেন যা উচিত হয়নি। মিসরিডিং হবে বুঝতে পেরে সঙ্গে সঙ্গে তিনি পোস্টটি সরিয়ে নেন। পোশাক বিষয়ে তার ভাবনা পরিষ্কার। এক মুহূর্তে পোস্ট করে পার্সোনালাইজ করেছিলেন উল্লেখ করে তিনি বলেন, কেউ আঘাত পেয়ে থাকলে দুঃখিত। এর আগে নারীদের পোশাক নিয়ে বিতর্কিত মন্তব্যের জেরে সোমবার রাত ১১টায় বিক্ষোভ করেন শিক্ষার্থীরা। সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরো একবার। সংস্কারের বিপক্ষের কারোর সঙ্গে জোট করবে না এনসিপি, সাফ জানালেন দলের আহ্বায়ক। কুমিল্লায় জামায়াতের দলীয় কর্মসূচিতে হট্টগোল। ব্যানার টানানো নিয়ে চট্টগ্রামে গভীর রাতে যুবদলের দুই পক্ষের গোলাগুলি ও ব্যাপক সংঘর্ষ, যুবক নিহত। দুই যুগেও সংস্কার হয়নি হেমায়েতপুর আশ্রয় কেন্দ্র, ঘর ছেড়েছেন ২০০ পরিবার, অনিশ্চিত ভবিষ্যৎ। জেলা ঘোষণার দাবিতে এবার ভৈরবে নৌপথ অবরোধ, বৃহস্পতিবার সড়ক, রেল, নৌপথ অবরোধের ঘোষণা। এবং শিক্ষকের বিতর্কিত মন্তব্যে মধ্যরাতে বিক্ষোভে উত্তাল রাবি, দুঃখ প্রকাশ অধ্যাপকের। দর্শক, এই ছিল এখনকার মতো। প্রতি মুহূর্তে সর্বশেষ খবর পেতে ভিজিট করুন jagonews24.com, ফলো করুন আমাদের ভেরিফাইড ফেসবুক পেজ এবং সাবস্ক্রাইব করুন জাগো নিউজের ইউটিউব চ্যানেল। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।